অনেককাল আগে ইংরেজরা তখনও আমাদের বুকের উপর বসে এদেশে রাজত্ব চালাচ্ছে। এটা সেই সময়ের গল্প। কলকাতা থেকে ২-২৫০ মাইল দূরে ঢাকা জেলার এক গ্রামে ছিল আমাদের মামাবাড়ি। গ্রামটার নাম হাজিপুর। আমার ছেলেবেলার বেশ কটা বছর সেখানে কেটেছে। হাজিপুর আর তার চারপাশের আরও ২২খানা গ্রাম নিয়েছিল একটিমাত্র থানা। থানাটা ছিল হাজিপুরেই। সেবার আমাদের থানায় মাখন দারোগা বদলি হয়ে এলো। গোলগাল ভালো মানুষ চেহারা, মাথায় অল্প টাক, বয়স ৫০ পেরিয়েছে। তার সারা গা তাবিজ কবজে বোঝাই। ২ হাতের ৮ আঙুলে পলা, গোমেদ, মুক্ত ইত্যাদি নানা রকম পাথর বসানো আংটি। থানার একতলা লাল রঙের বাড়িটার সামনে ছিল পেল্লায় মাঠ। বাজিতপুরে এসেই ঢেড়া দিয়ে সবগুলো গাঁয়ের লোকজন জড়ো করে ফেলল মাখন দারোগা। বলল, আমি জানি এই এলাকায় যারা থাকেন তারা সবাই ভদ্রলোক, তাই বলে ২-৪টে চোর ডাকাত ঠকজোচ্চোর কি আর নেই? নিশ্চয়ই আছে। তাদের কাছে আমার নিবেদন, সোনামানিকেরা, আমাকে এই বয়সে আর কষ্ট দিও না। আমার হাঁটুতে, কাঁধে, মাজায়, মানে প্রায় সর্ব অঙ্গে বাত। সে যে কি যন্ত্রণা বলে বোঝাতে পারবো না। দৌড়ঝাঁপ করতে পারি না। আর মোটে কবছর চাকরি আছে। তোমরা যদি ঝঞ্ঝাট করো, চাকরিটা নির্ঘাত খোয়াতে হবে। ছেলেপুলে নিয়ে পথে বসবো। তোমরা যদি আজকের মিটিংয়ে এসে থাকো, কথা দাও আমার শেষ বয়সটা শান্তিতে কাটাতে দেবে। ভিড়ের ভেতর যুধিষ্ঠির আর তার দলবলও ছিল। যুধিষ্ঠির হল এ অঞ্চলের সবচাইতে ডাকসাইটে চোর। তার হাতের কাজ অতি সূক্ষ্ম। অন্যের মালপত্র যখন সে সরায়, কেউ এতটুকু টের পায় না। তার লাইনের আর যারা আছে তারা তার সাকরেদ মাত্র। আসলে যুধিষ্ঠির হল এখানকার চোরেদের রাজাধিরাজ। যুধিষ্ঠির তার ৭ অ্যাপ্রেন্টিস নিয়ে উঠে দাঁড়ায়। তার বয়স ৪০-৪২। চৌকো মুখ, বেজায় ঢ্যাঙা, বেজায় কালো, চোখ দুটো গোল গোল, উঁচু কপাল, মাথার মাঝখান দিয়ে সিঁথি, হারমোনিয়ামের রিডের মতো বড় বড় দাঁত, পরনে নীল জামা আর লাল ফুল শার্ট। হাত জোর করে মাথা হেলিয়ে হাসি হাসি মুখে যুধিষ্ঠির বলে, আমি কথা দিলাম স্যার, আপনার থানায় আজ থেকে অশান্তি বন্ধ। মাখন দারোগা বেশ অবাক হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করে, তুমি কে ভাই? যুধিষ্ঠির তার নামটা জানিয়ে বলে, আমাকে এখানকার ২৩টা গাঁয়ের সবাই চেনে। কি করো তুমি? এই গেরস্তের বাড়তি থালা বাসন কাপড় চোপড় তুলে আমার ঘরে নিয়ে যাই। তবে মাঝে মধ্যে একটু আধটু ভুলচুক হয়ে যায়। আধারে হয়তো ২-১খানা সোনার গয়নাই নিয়ে গেলাম, এই আর কি। জনতা সমস্বরে এই সময় চেঁচিয়ে ওঠে, স্যার, যুধিষ্ঠির নাম করা চোর। এতক্ষণে ব্যাপারটা যেন খানিক খানিক আঁচ করতে পারে মাখন দারোগা। হেসে হেসে যুধিষ্ঠিরকে বলে, ওহো তাই বলো, তা আমার জন্য চুরি ছেড়ে দিচ্ছ? আরও নুয়ে পড়ে মাটিতে প্রায় মিশে যেতে যেতে যুধিষ্ঠির বলে, তাই কখনো পারি স্যার? ছেলেপুলে আছে, মা আছে, বউ আছে, হাতের কাজ ছেড়ে দিলে খাবো কি? দুশ্চিন্তায় চুল খাড়া হয়ে যায় মাখন দারোগার। সে বলে, তাহলে তো আমার দিনের বিশ্রাম আর রাতের ঘুমটি গেল। এখানে এসে কি বিপদে পড়লাম রে বাবা। তাকে ভরসা দিয়ে যুধিষ্ঠির বলে, আহা হা, অত ঘাবড়ে যাচ্ছেন কেন স্যার? আপনাকে তো কথা দিয়েছি, আপনার এলাকায় একটি ঘটিও চুরি হবে না। পিটপিট করে যুধিষ্ঠিরকে লক্ষ্য করতে করতে মাখন দারোগা বলে, তবে কি অন্যের এলাকায় গিয়ে? নাক মুখ কুঁচকে দোকানে হাত দিয়ে যুধিষ্ঠির বলে, ছি ছি ছি, পুলিশের দারোগার সামনে এ কথা কি আর মুখে আনতে পারি? আপনিও সব শুনবেন না স্যার।
অন্যের এলাকায় কোথায় কি হচ্ছে তা নিয়ে আপনার মাথা ঘামিয়ে লাভ কি? ঠিকই তো, যেখানে ঝামেলা হবে সেখানকার লোকজন বুঝবে, আমার তাতে কি? আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আপনার কোনো অশান্তি হবে না। বাঁচালে! বলতে বলতে আবার উদ্বিগ্ন হয়ে পড়ে মাখন দারোগা। কিন্তু যুধিষ্ঠির জিজ্ঞেস করে, কি? চুরি চামারি না হয় তোমরা বন্ধ রাখলে, কিন্তু ডাকাতি তো হতে পারে। আপনার বরাতটা খুব ভালো স্যার, আমাদের এই 23খানা গাঁয়ে একটাও ডাকাত নেই। আমার কথা বিশ্বাস না হলে এই বাবু মশাইদের জিজ্ঞেস করুন না, বলে ভিড়ের দিকে আঙুল বাড়িয়ে দেয় যুধিষ্ঠির। জনতা জানিয়ে দেয় যুধিষ্ঠির যা বলেছে তার একটা শব্দ মিথ্যে নয়। মাখন দারোগা বলে, কিন্তু তারপরেও তো একটা কথা থেকে যাচ্ছে। যুধিষ্ঠির জিজ্ঞেস করে, সেটা কি? তোমরা কেউ কিছু করলে না, কিন্তু বাইরে থেকে উটকো কেউ এসে তো ঝামেলা পাকাতে পারে। তা পারে। তখন একটু চিন্তা করে যুধিষ্ঠির বলে, আপনি যখন আমার উপর এত নির্ভর করছেন, তখন আপনার দিকটাও তো দেখতে হবে। কেউ অশান্তি করতে এলে আমার দলবল আর আমি তাকে ছাড়ব না। পাকা কথা তো? নিশ্চয়ই দুনিয়া টলে যাবে, কিন্তু আমার কথার নড়চড় হবে না স্যার। মাখন দারোগা হাজিপুরে আসার পর 6 মাস কেটে গেল। যুধিষ্ঠির কথা রেখেছিল। এই এলাকার কোনো গেরস্তের বাড়ি থেকে একটা কুটোও চুরি যায়নি। মাখন দারোগা এবং তার কনস্টেবলরা পরমানন্দে দুপুরে আর রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে সারা গায়ে প্রচুর চর্বি জমিয়ে ফেলল। কিন্তু একটানা শান্তি বলে তো কিছু নেই। ঠিক 6 মাস বাদে 1 সপ্তাহের ভেতর এ অঞ্চলে 4-4টে বাড়িতে ডাকাতি হয়ে গেল। ডাকাতরা 4 গেরস্ত বাড়ির 7 জনকে জখম করেছে, টাকা পয়সা, গয়নাগাটি, বাসনকোসন, জামা কাপড় সব লুটেপুটে নিয়ে গেছে। তার ফলটা হলো এই, মাখন দারোগার প্রাণে সুখ বলে আর কিছু রইল না। খুবই দিশেহারা হয়ে পড়ল সে। তার বাতের ব্যথাটা 10 গুণ চাগিয়ে উঠল। ডাকাতের মতো এমন বিচ্ছিরি ঘটনা ঘটে যাবার পর কি করা উচিত যখন মাখন দারোগা ভাবছে, সেই সময় যুধিষ্ঠিরের কথা মনে পড়ে গেল। সে কথা দিয়েছিল এই এলাকায় কাউকে ঝঞ্ঝাট পাকাতে দেবে না। তক্ষুনি যুধিষ্ঠিরকে ডাকিয়ে এনে মাখন দারোগা করুণ সুরে বলে, ডাকাতগুলো কি বজ্জাত বলো দেখি, মানুষকে এমন করে বিপদে কেউ ফেলে? আমি এবার গেলাম। যুধিষ্ঠির গলার স্বরে সহানুভূতি মাখিয়ে বলে, অত ভেঙে পড়বেন না স্যার। মাখন দারোগা বলে, ডাকাতি করলি, তা আমার এলাকায় কেন বাবা? অন্য জায়গা কি এত বড় বাংলাদেশে আর ছিল না? একটু থেমে বলে, ডাকাতি যখন হয়েছে তখন ডাকাত তো ধরতেই হবে, নইলে এই শেষ বয়সে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। মাথা নেড়ে যুধিষ্ঠির বলে, তা তো বটেই, কিন্তু আমার তো গাঁটে গাঁটে যে বাত, তা তো তুমি জানোই। আমার কনস্টেবলগুলো আমারই মতো বেতরুগী, তাদের সরু সরু লিকলিকে পা, জ্বালার মতো পেট, ওরা কি পারবে ডাকাত ধরতে? এটা তো খুব ভাবনার কথা হলো স্যার। ডাকাত না ধরলে আপনার মান সম্মান যে থাকবে না। যুধিষ্ঠিরের 2 হাত ধরে মাখন দারোগা এবার বলে, তুমি কথা দিয়েছিলে আমার এখানে অশান্তি করে কেউ পার পাবে না, একটা কিছু ব্যবস্থা করো। যুধিষ্ঠির একটু চিন্তা করে বলে, তা তো করতেই হবে। ঠিক আছে, ডাকাত ধরার দায়িত্বটা আমি নিলাম, তবে আপনাকেও একটু আধটু সাহায্য করতে হবে। আমাদের থানার হালটা তুমি জানোই, খুব বেশি কিছু আশা করো না। যে 4 বাড়িতে ডাকাত পড়েছিল, যুধিষ্ঠির একে একে সেসব জায়গায় গিয়ে গেরস্তদের সঙ্গে দেখা করল। নানা প্রশ্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে পারল 4 বাড়ির ছেলেরাই শহরে থেকে চাকরি বাকরি বা পড়াশোনা করে। ডাকাতরা রাত্রিরে দল বেঁধে এসে এই বাড়িগুলোতে চড়াও হয়েছিল। মাথা খাটিয়ে দারুণ একখানা কৌশল বার করেছিল তারা।
প্রতিটি বাড়ির যেসব ছেলেরা বাইরে থাকে তাদের মতো গলা করে গেরস্তদের ডেকেছে। তাই শুনে মা বাবারা মনে করেছে ছেলে বুঝি শহর থেকে এসেছে। যেই না দরজা খোলা অমনি রামদা বল্লম ছোড়াছুরি নিয়ে ডাকাতরা ভেতরে ঢুকে পড়েছে। যুধিষ্ঠির বুঝতে পারল যারা ডাকাতি করেছে তারা এই গেরস্তদের নারী নক্ষত্রের খবর রাখে। অনেক দিন ধরে লক্ষ্য করে করে ছেলেদের গলার স্বর নকল করেছে। ডাকাতিগুলো এক গ্রামে হয়নি, হয়েছিল 4 গ্রামে। বাড়ির কর্তাদের জিজ্ঞেস করে জানা গেল ডাকাতির বেশ কিছুদিন আগে তারা নতুন চাকর রেখেছিল। তখন ছেলেদের গরমের ছুটি পড়েছে, শহর থেকে তারা বাড়ি এসেছে। চাকররা বেশি দিন অবশ্য কাজ করেনি, 10-12 দিন থেকেই হঠাৎ কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছিল। যুধিষ্ঠির জিজ্ঞেস করেছে, চাকরদের বয়স কত? 4 গেরস্তই জানিয়েছে 40-42। দেখতে কেমন? 4 বাড়ির কর্তাই এবার চেহারার যা বর্ণনা দিয়েছে তাতে বোঝা গিয়েছিল 4টে আলাদা আলাদা চাকর 4 বাড়িতে কাজ করেনি। একটা লোকই পালা করে ছুটির সময়টা 8-10 দিন করে 4 বাড়িতে কাজ জুটিয়ে ছেলেদের গলার স্বর নিজের গলায় তুলে নিয়েছে। লোকটা নিশ্চয়ই ডাকাত দলের একজন এবং তুখোর হরবোলা। আরও বোঝা গেল ডাকাতি করবে বলে দলটা অনেক দিন ধরেই আটঘাট বেঁধে তৈরি হয়েছিল। যুধিষ্ঠির 4 বাড়িতে জিজ্ঞেস করেছে লোকটার নাম কি। 4 বাড়ির কর্তা 4টে নাম বলেছে, ভোলা, শিবু, হারু আর ফটিক। তার মানে নাম পাল্টে পাল্টে লোকটা 4 জায়গায় কাজ করেছে। এই নামগুলো যে আসল নাম নয় সেটা ধরে ফেলতে অসুবিধা হয়নি যুধিষ্ঠিরের। সে এবার জানতে চেয়েছে লোকটার চেহারায় এমন কিছু কি আছে যা দেখলে চট করে তাকে চেনা যেতে পারে। 4 গেরস্তই বলেছে লোকটার ডান গালে একটা বড় সাইজের লাল জরুল রয়েছে। বোঝা গিয়েছিল এই জরুলটা নকল নয়। এই সব খবরাখবর নেবার পর নিজের 7 সাকরেতকে নিয়ে পরামর্শ করতে বসল যুধিষ্ঠির। শুধু বাজিপুর থানা এলাকারই নয়, চারপাশে যেখানে যত চোর ডাকাত আছে তাদের সকলকে চোখে না দেখলেও তাদের কীর্তিকলাপ সম্বন্ধে অনেক কিছুই তার জানা। যুধিষ্ঠির জিজ্ঞেস করে, এই ডাকাতিগুলো কাদের কাজ বলে তোদের মনে হয়? তার 1 নম্বর সাকরেত হল গনু। বয়স খুব বেশি নয়, 18-19, রোগা পটকা, ইঁদুরের মতো পাতলা সরু মুখ, চোখ গর্তে ঢোকানো, কথা বলার সময় কণ্ঠমণিটা ঘন ঘন ওঠানামা করে। চুরিবিদ্যায় খুবই ঝানু। বললে, আমাদের থানার চারদিকে 4টে ডাকাতের দল রয়েছে। পূব দিকে রঘু মল্লিকের দল, পশ্চিমে জালাল শেখের দল, দক্ষিণে মতি সর্দার আর উত্তরে জগা ঘোষের দল। এদের মধ্যে যে দলের লাল জরুলওয়ালা লোকটা রয়েছে ডাকাতিগুলো তাদেরই কাজ। গনু যে খুবই চালাক চতুর সেটা বরাবরই জানত যুধিষ্ঠির, কিন্তু তার মাথায় এত বুদ্ধি রয়েছে তা ভাবতে পারেনি। তারিফ করার ভঙ্গিতে তার পিঠ চাপড়ে দিয়ে বলে, সাবাস গনু, ঠিক বলেছিস। জরুলওয়ালার খোঁজ পেলেই বুঝতে পারবো এগুলো কাদের কাজ। এরপর সাকরেতদের চারদিকে 4 ডাকাত দলের, বিশেষ করে সেই জরুলওয়ালার সন্ধান আনার জন্য পাঠিয়ে দেয় যুধিষ্ঠির। বারবার তাদের হুঁশিয়ার করে বলে, খুব সাবধান, ওরা টের পেলে ঘাড় থেকে মুন্ডু নামিয়ে দেবে। যুধিষ্ঠিরের 7 সাকরেতদের 4 জন নগা, হরু, ফকির আর বুধাই গিয়েছিল পূবে এবং পশ্চিমে। 2 দিন পর তারা এসে জানালো রঘু মল্লিক আর জালাল শেখের দল এ তল্লাটে নেই। মাসখানেক আগে তারা অনেক দূরে আলাদা আলাদা জায়গায় ডাকাতি করতে গেছে, কবে ফিরবে ঠিক নেই। যুধিষ্ঠিরের বাকি 3 সাকরেদের 2 জন মদন আর পানু গিয়েছিল দক্ষিণে। দিন 4 পর ওরা এসে খবর দিল মতি সর্দারের দলটা কোথাও যায়নি, তাদের ঘাঁটিতেই রয়েছে।
তবে এই দলে জরুলওয়ালা কেউ নেই। মোক্ষম খবরটা এলো দিন 7 বাদে। গনু গিয়েছিল উত্তরে। সে এসে যা বলল, উত্তর দিকে হাজিপুর থানার এলাকা যেখানে শেষ হয়েছে তার ঠিক পরেই একটা মরা নদী। নদীটা অনেক দিন আগেই শুকিয়ে খটখটে হয়ে গেছে। তার এধারে ছোটখাটো একটা বাজার, তার নাম মিরপুর। বাজারের ওধার থেকে শুরু হয়েছে ঘোর জঙ্গল। ঘুরতে ঘুরতে গনু ওই বাজারে গিয়ে আস্তানা গাড়ে। কানাঘুষো শুনে তার মনে হয়েছিল নদীর ওপারে জঙ্গলের ভেতরে কোথাও রয়েছে জগা ডাকাতের ঘাঁটি। উটকো লোক দেখে যাতে কেউ সন্দেহ করতে না পারে, তাই সকালবেলা একঝোড়া আনাজ নিয়ে বাজারে বসত গনু। সারাদিন সেখানে বেচাকেনা করত ঠিকই, আসলে একজোড়া সতর্ক চোখ মেলে চারপাশের লোকজনের উপর নজর রাখত। ডাকাত হলেও খেতে তো হবে। চাল ডাল মাছ মাংস কেনার জন্য জঙ্গল থেকে না বেরিয়ে উপায় নেই। কিন্তু জঙ্গলের দিক থেকে মরা নদী পার হয়ে কাউকেই আসতে দেখেনি গনু। দিন 2 কাটার পর যখন তার মনে হলো কোনো আশাই নেই, তখন হঠাৎ এক খাবারের দোকানে একটা লোককে দেখে তার তাক লেগে গেল। লোকটা কুকুর, বেড়াল, গাধা, শিয়াল, নানা রকম পশু পাখির গলা নকল করে শোনাচ্ছে। তাকে ঘিরে বেশ ভিড় জমে যায়। আনাজের ঝোড়া ফেলে পায়ে পায়ে এগিয়ে আসে গনু। কিন্তু লোকটার মুখ ঘন দাড়ি গোঁফে বোঝাই। তার ভেতর জরুল আছে কিনা বোঝা গেল না। রীতিমতো ধন্দে পড়ে যায় গনু। এ লোকটা ডাকাত দলের নাও হতে পারে। পৃথিবীতে হরবোলা কি একটাই আছে নাকি? তাছাড়া মাত্র কিছুদিন আগে 4 বাড়িতে কাজ করে গেছে, তখন গালটাল কামানো ছিল। এর ভেতর 1 হাত লম্বা দাড়ি গজানো সম্ভব নয়। লোকটা মজাদার ভঙ্গি করে এক একটা পশু বা পাখির ডাক ডাকে, আর চারপাশে সবাই হেসে গড়িয়ে পড়ে। জনতাকে প্রচুর আনন্দ দিয়ে পেল্লায় হাঁড়ি বোঝাই রসগোল্লা কিনে একসময় সে উঠে পড়ে। লোকটা কিন্তু নদীর ধারে গেল না, উল্টো দিকে হাঁটা দিল। গনুর মনে যে সন্দেহটুকু দেখা দিয়েছিল তা পলকে উবে যায়। না, লোকটা জগা ঘোষের দলের সেই হরবোলা হতেই পারে না। তবু কি ভেবে খাবারওয়ালাকে জিজ্ঞেস করে, লোকটা তো চমৎকার জন্তু জানোয়ারের ডাক নকল করতে পারে, কে ও, কোথায় থাকে? খাবারওয়ালা জানায় ওর নাম হরেন। কোথায় থাকে তার জানা নেই, তবে একদিন পরপর তার দোকান থেকে 1 হাঁড়ি রসগোল্লা কিনে নিয়ে যায়। একটু চিন্তা করে গনু জিজ্ঞেস করে, হরেন কি মানুষের গলাও নকল করতে পারে? কেন পারবে না? কারুর গলা একবার শুনলে তক্ষুনি তা শুনিয়ে দিতে পারে। আচ্ছা, এদিকে আর কোনো হরবোলা আছে? না না, ওই একজনই। তা তোমার এত খোঁজে দরকার কি? যাও, এখন বিকিকিনির সময় অত বকবক করতে পারবো না। গনু আর দাঁড়ায় না, ওখান থেকে সোজা চলে আসে তার গুরু যুধিষ্ঠিরের কাছে। সব জানিয়ে জিজ্ঞেস করে, এখন কি করব বলো। চোখ বুজে থুম মেরে কিছুক্ষণ বসে থাকে যুধিষ্ঠির। তারপর গনুর চোখের দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় ওই হরেন বেটাই জগা ঘোষের দলের লোক। চাকর সেজে 4 বাড়িতে কাজ করে গেছে। কিন্তু দাড়ি? আরে বাবা, ওটা নকল। যাত্রা দলে কিভাবে লোকে মুনিঋষি সাজে জানিস না? চোখে মুখে ঝিলিক খেলে যায় গনুর। সে বলে, আরে তাই তো, হরেনটা গালে দাড়ি লাগিয়ে লোকের চোখে ধুলো দিয়ে যাচ্ছে। তবে কি, ও কিন্তু নদীর ওধারে জঙ্গলের দিকে যায়নি। সেইখানেই তো খটকা লাগছে। ভালো করে ব্যাপারটা দেখতে হবে। একটু চুপচাপ। তারপর যুধিষ্ঠির জিজ্ঞেস করে, একদিন পর পর হরেন রসগোল্লা কিনতে আসে, তাই না? গনু বলে, হ্যাঁ, আবার পরশু আসবে। ঠিক আছে, তোর সঙ্গে পরশু ভোরে মিরপুরের বাজারে যাব। একদিন পর মিরপুরে এসে খাবারের দোকান থেকে খানিক দূরে একটা ঝাঁকড়া জামরুল গাছের তলায় বসল যুধিষ্ঠির আর গনু।
তাদের চোখ দোকানটার দিকে। দুপুরবেলায় হেলে দুলে হরেন এসে হাজির। তাকে দেখেই ভিড় জমে গেল। সবাই হইচই বাঁধিয়ে সমানে বলতে লাগলো, ও হরেন দাদা, গাধার ডাক শোনাও, বা আজ বাঘের ডাক শোনাতে হবে। প্রত্যেকে এক একটি পশু বা পাখির নাম করতে লাগলো। দোকানের সামনে বাঁশের লম্বা বেঞ্চ, সেটার উপর জাঁকিয়ে বসতে বসতে হেসে হেসে হরেন বলে, হবে হবে। তারপর একে একে সবার আবদার মেটাতে থাকে। জামতলা থেকে যুধিষ্ঠির আর গনু গুটি গুটি উঠে এসে হরেনের গা ঘেঁষে দাঁড়ায়। যুধিষ্ঠির এক দৃষ্টে হরেনকে লক্ষ্য করতে থাকে। সে যা ভেবেছিল তাই, লোকটার দাড়ি আসল নয়। জন্তু জানোয়ারের ডাক ডাকতে ডাকতে বেলা হেলে যায়। তখন তড়াক করে উঠে দাঁড়িয়ে হরেন বলে, ও বাবা, আজ আর নয়, এবার আমাকে ফিরতে হবে। হাঁড়ি ভর্তি রসগোল্লা কিনে হাঁড়িটা হাতে ঝুলিয়ে বাজারের ভেতর চলে আসে সে। সেখান থেকে কেনে এক পেল্লায় কাতলা মাছ। তারপর নদীর উল্টো দিকে হাঁটতে শুরু করে। যুধিষ্ঠির আর গনু জোঁকের মতো পেছনে লেগে থাকে। বাজারটা ছাড়ালেই কাঁচা রাস্তার দুধারে উঁচু উঁচু গাছ। এর জন্য সুবিধাই হলো যুধিষ্ঠিরের। গাছের আড়ালে আড়ালে থেকে হরেনের উপর নজর রাখতে পারল। হরেন বেশ ঝানু লোক। খানিকটা যায় আর পেছন ফিরে তাকায়। কেউ পিছু নিয়েছে বলে হয়তো তার সন্দেহ হয়েছে, কিন্তু যুধিষ্ঠিররা গাছের পেছনে থাকায় তাদের দেখতে পায় না। মাইলখানেক এভাবে চলার পর মরা নদীটা যেখানে ধনুকের মতো বেঁকে দক্ষিণে ঘুরে গেছে, সেখানে এসে চারপাশ ভালো করে দেখে নেয় হরেন। তারপর টুক করে নদী পেরিয়ে ওপারের জঙ্গলের দিকে পা বাড়ায়। যুধিষ্ঠির আর গনু একটা ঝাঁকড়া বটগাছের পেছনে দাঁড়িয়ে হরেনকে লক্ষ্য করছিল। তারা বুঝতে পারছিল, লোকজনকে ধোঁকা দেবার জন্য বাজারের উল্টো দিকে নদী পেরোয় না হরেন। 1 মাইল ঘুরে এই নিরালা জায়গায় এসে পার হয়। হরেন জঙ্গলে ঢুকে গেলে যুধিষ্ঠির আর গনু দৌড়ে নদী পেরুল। চটপট তারাও জঙ্গলের ভেতর চলে আসে। এখানে প্রচুর ঝোপঝাড়, গাছপালাও খুব ঘন। তবে একটা অসুবিধা, মাটিতে যতদূর চোখ যায় আধ হাত পুরু শুকনো পাতা পড়ে আছে। পা ফেললেই মচমচ আওয়াজ হয়। হরেন বেশি দূর যায়নি। ঝোপঝাড় আর বড় বড় গাছের পেছন থেকে তার উপর লক্ষ্য রাখতে রাখতে খুব সতর্কভাবে পা টিপে টিপে এগোয় যুধিষ্ঠির আর গনু। শুকনো পাতায় নিজের পায়ের শব্দ তো হচ্ছিলই, আরও দুজোড়া পায়ের আওয়াজ কানে আসতে থমকে দাঁড়ায় হরেন। এধারে ওধারে তাকাতে থাকে। সে থামতেই যুধিষ্ঠিররা একটা বড় ঝোপের পেছনে দাঁড়িয়ে পড়ে। হরেন কাউকে দেখতে না পেয়ে বিড়বিড় করে, নিশ্চয়ই শেয়াল কি খরগোশ টরগোশ হবে, এই জঙ্গলে কে আর বর্তে আসবে। তারপর বলে, না, গাল দুটো বড্ড কুটকুট করছে। বলতে বলতে এক টানে দাড়িটা খুলে ফেলে আর তখনই ডান গালের লাল জরুলটা বেরিয়ে পড়ে। ঝোপের আড়ালে দাঁড়িয়ে যুধিষ্ঠির গনুর দিকে তাকিয়ে চোখ টেপে, অর্থাৎ আসল লোককে চিনতে তার ভুল হয়নি। হরেনের এক হাতে এখন রসগোল্লার হাঁড়ি আর দাড়ি, অন্য হাতে কাতলা মাছ। সে আবার চলতে শুরু করে। কাজেই যুধিষ্ঠিররাও তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে থাকে। অনেকক্ষণ পর হরেন যেখানে এসে থামে, সেখানে গাছপালা কেটে বেশ খানিকটা জায়গা সাফ করে 15-20টা টিনের ঘর তোলা হয়েছে। 100 গজ দূরে একটা প্রকাণ্ড বটগাছের গুঁড়ির পেছন থেকে যুধিষ্ঠির আর গনু কালো কুচকুচে তাগড়াই চেহারার 20-22টা লোককে ওখানে দেখতে পায়। কজন বসে বসে গল্প করছে, কজন মালকোচা মেরে লাঠি খেলছে, কজন রামদা আর খাঁড়ায় শান দিচ্ছে। এদের ভেতর সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জোয়ান যে লোকটা, সে বসে আছে একটা খাটিয়ায়। তার গোঁফ দুদিকে 3বার পাক খেয়ে ঝুলে পড়েছে। কাঁধ পর্যন্ত কোঁকড়া কোঁকড়া বাবরি চুল, বুকটা কম করে 50 ইঞ্চি, কপালে গোলা সিঁদুরের মস্ত টিপ।
চোখ দুটো লাল টকটকে। সেই যে দলের সর্দার জগা ঘোষ, তা বলে না দিলেও চলে। যুধিষ্ঠির গনুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, বেটাদের আস্তানাটা দেখে গেলাম, চল এবার ফিরে যাই। জঙ্গল থেকে বেরিয়ে সোজা দুজনে হাজিপুর থানায় চলে আসে। ওদের দেখে মাখন দারোগা প্রায় লাফিয়ে উঠে নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে বলে, আরে 7-8 দিন ধরে তোমাদের পাত্তা নেই, কোথায় ছিলে তোমরা? ডাকাত ধরার কি হলো? জানো, ওপর থেকে বড় কর্তারা তাড়া দিয়ে দিয়ে আমার জান বার করে দিচ্ছে। মাখন দারোগার সরু গলার চিৎকার আর থামতেই চায় না। অনেক কষ্টে তাকে চুপ করিয়ে যুধিষ্ঠির বলে, ডাকাতদের ঘাঁটি খুঁজে বার করেছি স্যার। বার করেছ তো ধরনি কেন? মাখন আবার হইচই জুড়ে দেয়, স্যার চোর হয়ে কি ডাকাত ধরা সম্ভব? লোকে শুনলে বলবে কি? তাছাড়া কাছে ঘেঁষলে রামদা দিয়ে ঘাড় থেকে মুন্ডু নামিয়ে দেবে না? তাহলে উপায়? ওদের আপনাকেই ধরতে হবে। মাখন দারোগা আঁতকে ওঠে, বলে, জানো আমি কত দুর্বল লোক, ডেঙ্গুতে মরমর হয়ে গিয়েছিলাম, তার উপর গেটে বাত, বুক ধরফরানি, ডাকাত ধরতে গেলে আমি কি আর বাঁচব? যুধিষ্ঠির বলে, বাঁচবেন বাঁচবেন, একবার চেষ্টা করে দেখুন না। অনেক টানা হ্যাচড়ার পর শেষ পর্যন্ত রাজি হলো মাখন দারোগা। কিভাবে জগা ঘোষের দলটাকে ধরা হবে তার একটা ছক কষে দিল যুধিষ্ঠির। হাজিপুর তো বটেই, চারপাশের যত থানা আছে সব জায়গা থেকে বন্দুকওয়ালা কনস্টেবল নিয়ে জঙ্গল ঘেরাও করা হবে। ডাকাতরা যদি ধরা দিতে না চায়, চারদিক থেকে সমানে গুলি চালানো হবে। দিন 2 বাদে যুধিষ্ঠিরের ছক অনুযায়ী 200 কনস্টেবল জঙ্গল ঘেরাও করল। তাদের কমান্ডার ইন চিফ হয়ে ঘোড়ায় চেপে গিয়েছিল মাখন দারোগা। তবে সে সামনের দিকে থাকেনি, কনস্টেবলদের 300 গজ পেছনে ঘোড়ার পিঠে বসে ঠকঠক করে কাঁপছিল। একটু বেগতিক দেখলেই ঘোড়ার মুখ ঘুরিয়ে থানার দিকে চম্পট দেবে। পালাতে অবশ্য তাকে হয়নি, কেননা রামদা বা লাঠি দিয়ে তো বন্দুকের সঙ্গে লড়া যায় না। তাই ডাকাতেরা একে একে ধরা দিয়েছিল। জগা ঘোষের দলটাকে ধরার ফলে মাখন দারোগার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করলে তাকে বিরাট কিছু পুরস্কার দেবে। মাসখানেক পর হাজিপুর থানার সামনে মস্ত প্যান্ডেল খাটানো হলো। ঢেঁড়া পিটিয়ে তার আগেই চারপাশের লোকজনকে জানানো হয়েছে পরের রবিবার যেন সবাই প্যান্ডেলে জড়ো হয়। মাখন দারোগাকে সেখানে পুরস্কার দেওয়া হবে। রবিবার দুপুর থেকে হাজিপুর তো বটেই, দূর দূর থেকে লোকজন এসে প্যান্ডেল ভরে ফেলল। বিকেলবেলা ঢাকা থেকে এলেন পুলিশের কর্তারা। সবচেয়ে বড় কর্তা অর্থাৎ আইজি হলেন একজন ইংরেজ। তিনি চুটিয়ে মাখন দারোগার প্রশংসা করলেন। এমন সাহসী দায়িত্বশীল দারোগা নাকি আজকাল দেখা যায় না। জগা ডাকাতের দলটাকে ধরে সে জাতীয় কর্তব্য পালন করেছে। এ ধরনের ভালো ভালো কথা বলে মাখনের গলায় বড় একখানা সোনার মেডেল ঝুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হাততালিতে প্যান্ডেল ফেটে পড়তে লাগল। হঠাৎ এক কাণ্ড করে বসল মাখন দারোগা। প্যান্ডেলের মাঝখানে ভিড়ের ভেতর সাকরের তীর নিয়ে বসেছিল যুধিষ্ঠির। মাখন তার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে আইজির সামনে নিয়ে দাঁড় করালো। তারপর নিজের গলা থেকে মেডেলটা খুলে তার গলায় পরিয়ে দিল। হাততালি থামিয়ে দর্শকরা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। পুলিশের কর্তারাও কম অবাক হননি। আইজি মাখন দারোগাকে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? মাখন সমস্ত ব্যাপারটা জানিয়ে বলে, স্যার এবার বলুন মেডেলটা যুধিষ্ঠিরের পাওয়া উচিত কিনা। আইজি খুব খুশি হয়ে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। লিসন চ্যানেলে আজকে শুনলেন প্রফুল্ল রায়ের লেখা চোর যখন গোয়েন্দা হলো।